ওবামা কেয়ার বাতিলের খসড়া প্রস্তাব প্রণয়নে মার্কিন সিনেটে বিতর্ক শুরু। স্বাস্থ্যনীতি টিকিয়ে রাখতে ডেমোক্র্যাটদের সচেষ্ট থাকার আহ্বান বিদায়ী প্রেসিডেন্টের। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্কের অভিশংসন শুনানি শুরু। দুর্নীতি মামলায় আদালতে তার বন্ধু চোই সুন সিল। ইস্তাম্বুল হামলার সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর যোগসাজশ থাকতে পারে, দাবি আঙ্কারার। তুর্কিদের বিভক্ত করার চেষ্টা চলছে বলেন এরদোয়ান। এবং সিরীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুরস্কের। আইএস বিরোধী অভিযানের নামে সরকারি স্থাপনায় হামলা চালাচ্ছে মার্কিন জোট, দাবি মস্কোর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ফারজানা মুমু। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা তার স্বাস্থ্যনীতি টিকিয়ে রাখতে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ওবামার নেয়া অনেক উদ্যোগ বাতিলের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে বুধবার এক বৈঠক ডাকেন ওবামা। এদিকে ওবামা কেয়ার বাতিলের জন্য একটি খসড়া প্রস্তাব প্রণয়নে সিনেটে বিতর্ক শুরু হয়েছে। এই স্বাস্থ্যনীতি বাতিল করলে দরিদ্র মার্কিনীদের জন্য তা বিপর্যয়কর হবে বলে হুঁশিয়ার করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের সিনেট অধিবেশনে ওবামার গ্রহণ করা ওবামা কেয়ার নামে পরিচিত স্বাস্থ্য কর্মসূচি বাতিল করার বিষয়ে বুধবার বিতর্কে জড়িয়ে পড়েন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ওবামা কেয়ার বাতিল করে বিকল্প কর্মসূচি প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে রিপাবলিকান সদস্যরা ওবামার স্বাস্থ্য পরিকল্পনা বাতিল করতে একটি খসড়া প্রস্তাব প্রণয়নের কথা জানান। ট্রাম্পের রানিং মেট মাইক পেন্সও স্পষ্টভাবে সেই আভাস দেন। অন্যদিকে নতুন নীতি প্রণয়নের আগেই ওবামা কেয়ার বাতিল প্রস্তাবের কড়া সমালোচনা করেন ভারমন্টের ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স। রিপাবলিকানরা তাদের নতুন নীতি নিয়ে স্পষ্ট কিছুই বলতে পারছে না। তারা শুধু চলমান জনপ্রিয় নীতিটি বাতিল করতে চায়। এভাবে তারা দেশের 3 কোটি মানুষের অধিকারের সঙ্গে তামাশা করছে। যুক্তরাষ্ট্রবাসী পরিবর্তন চায় বলেই নভেম্বরের নির্বাচনে আমাদের জয়ী করেছে। ওবামা কেয়ার একটি ব্যর্থ নীতি। এর পরিবর্তে নতুন নীতি প্রণয়নে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তা পূরণ করা হবে। ওবামা কেয়ারের বিরুদ্ধে রিপাবলিকানদের যে কোনো পদক্ষেপ ঠেকাতে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা নিজেও। এ বিষয়ে করণীয় ঠিক করতে দলীয় আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক করে তিনি বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। সিনেট ও প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ নেতারা ওই বৈঠকে অংশ নেন। এই স্বাস্থ্যনীতি বাতিল হলে জনজীবনে এক ধ্বংসাত্মক প্রভাব পড়বে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। এই নীতি বাতিল হওয়া মানে কোটি কোটি মানুষের স্বাস্থ্যসেবা হুমকির মুখে পড়া। সেই সঙ্গে বাজেট ঘাটতির হারও বেড়ে যাবে কয়েক গুণ। মার্কিন মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরবর্তী প্রশাসন এই নীতি বহাল রাখবে বলেই আশা করছি। নির্বাচনে জয়লাভের প্রথম দিনেই ওবামা কেয়ার বাতিল করার কথা বলেন ট্রাম্প। এই স্বাস্থ্যনীতি মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মত প্রকাশ করেন তিনি। অন্যদিকে হাউস স্পিকার পল রায়ান ট্যাক্স ক্রেডিট পদ্ধতি প্রণয়নের প্রস্তাব দেন। এর ফলে সাধারণ মানুষকে বাধ্যতামূলক বাড়তি কিস্তির বোঝা নিতে হবে না বলে জানান তিনি। নিম্ন আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে 2010 সালে পাশ হয় অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যা পরে ওবামা কেয়ার নামে পরিচিতি পায়। এই কর্মসূচির আওতায় সব মার্কিনীর জন্য এবং কোনো ব্যবসা প্রতিষ্ঠানে 50 জনের বেশি শ্রমিক থাকলে তাদের স্বাস্থ্য বীমার খরচ বহন ওই কোম্পানির জন্য বাধ্যতামূলক করা হয়। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইকে স্থায়ীভাবে ক্ষমতাচ্যুত করার বিষয়ে সাংবিধানিক আদালতের শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার পার্কের অনুপস্থিতিতেই এই শুনানি শুরু হয়। মঙ্গলবার অভিশংসন বিষয়ে শুনানি অনুষ্ঠানের কথা থাকলেও পার্ক গিউন-হাই উপস্থিত না হওয়ায় তা স্থগিত করা হয়। সাংবিধানিক আদালত যদি গত মাসে দক্ষিণ কোরীয় পার্লামেন্টে পার্কের অভিশংসন ভোটকে বৈধ ঘোষণা দেন, তবে স্থায়ীভাবে ক্ষমতাচ্যুত হবেন তিনি। একই দিন দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্কের ঘনিষ্ঠ বন্ধু চোই সুন সিলকেও আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের সমর্থনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এমনকি প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানির কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ আছে। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভের ধারাবাহিকতায় গত মাসে অভিশংসিত হন পার্ক গিউন-হাই।
তুরস্ক সব সংস্কৃতির মানুষের জন্য নিরাপদ উল্লেখ করে তুর্কিদের বিভক্ত করতে ইস্তাম্বুলের নৈশ ক্লাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এই হামলার সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর যোগসাজশ থাকতে পারে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী নুমান কার্তুলমাস। এদিকে ইউরোপীয় ইউনিয়নের শর্ত মোতাবেক তুরস্কের সন্ত্রাস বিরোধী আইন শিথিল করলে তার অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকিতে ফেলবে বলে মন্তব্য করেছেন দেশটির ইইউ বিষয়ক মন্ত্রী ওমর সেলিক। বর্ষবরণের রাতে ওর্তেকা শহরের নৈশ ক্লাবে হামলায় নিহতদের প্রতি বুধবার শ্রদ্ধা জানান তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির ইস্তাম্বুল শাখার শীর্ষ নেতারা। উৎসব করতে এসে প্রাণ হারানো বিদেশি নাগরিকদের প্রতি এই সময় সমবেদনা জানান তারা। এদিকে তুর্কি জনগোষ্ঠীর মাঝে বিভাজন সৃষ্টি করতেই ইস্তাম্বুলের ক্লাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বুধবার আঙ্কারায় একটি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এরদোয়ান বলেন, তুর্কি সীমান্তের আশপাশে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোই তুরস্কের জন্য হুমকি। এদের নির্মূলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নৈশ ক্লাবে এ হামলার জন্য কেউ কেউ ভিন্ন সংস্কৃতির উৎসব ও জীবনধারাকে দায়ী করছেন। আমি বলবো, তুর্কিদের মাঝে বৈরিতা সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা নিতেই এ হামলা চালানো হয়েছে। তুরস্ক যে কোনো সংস্কৃতির মানুষের জন্যই নিরাপদ। গত 14 বছরে এ ধরনের সাংস্কৃতিক বিভাজনকে মাথাচাড়া দিয়ে উঠতে দেইনি আমরা। এদিকে রেইনা নৈশ ক্লাবে হামলার সঙ্গে ভিনদেশি কোনো গোয়েন্দা সংস্থার সমর্থন থাকতে পারে বলে মন্তব্য করেছেন তিনি বলেন, দক্ষতার সঙ্গে পরিচালিত এই হামলার সঙ্গে অন্য দেশের গোয়েন্দা সংস্থা জড়িত থাকার আভাস পাওয়া যাচ্ছে। একের পর এক সন্ত্রাসী হামলায় জেরবার তুরস্কে সন্ত্রাস বিরোধী আইন পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দেশটির ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মন্ত্রী ওমর সেলিক। ইইউভুক্ত দেশগুলোতে তুরস্কের নাগরিকদের ভিসামুক্ত চলাচলের সুবিধা পেতে জোটের শর্ত অনুযায়ী সন্ত্রাস বিরোধী আইন শিথিল করলে তা দেশটির নিরাপত্তাকে হুমকিতে ফেলবে বলে বুধবার আঙ্কারায় এক আলোচনায় মন্তব্য করেন তিনি। একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করতে পারে না তুরস্ক। ইরাক ও সিরিয়ার সঙ্গে তুরস্কের 1295 কিলোমিটারের সীমান্তে কড়াকড়ি ও সন্ত্রাসী হামলাকারীদের মৃত্যুদণ্ডের প্রশ্নের শিথিলতা তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ের নিরাপত্তার জন্য হুমকি হবে। এই অবস্থার মধ্যেই নৈশ ক্লাবে হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বুধবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর ইজমির থেকে নারী ও শিশু সহ 27 জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এদিকে এই হামলায় নিহত 39 জনের মধ্যে থাকা 2 ভারতীয় নাগরিকের অন্ত্যেষ্টিক্রিয়া বুধবার পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই ও গুজরাটের ভাদোদারায় অনুষ্ঠিত হয়েছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। এদিকে এক সপ্তাহ না পেরোতেই আবারও তুরস্কের একটি রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটেছে। বুধবার ইস্তাম্বুলের ফেতি এলাকার একটি রেস্তোরাঁয় 2 বন্দুকধারী হামলা চালায়। এখন পর্যন্ত কোনো নিহতের খবর না পাওয়া গেলেও অন্তত 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পৃক্ততা নেই। হামলার কারণ এখন পর্যন্ত জানা না গেলেও ব্যক্তিগত শত্রুতার জের ধরেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে নববর্ষের রাতে একটি অভিজাত নৈশ ক্লাবে আইএসের হামলায় বিদেশি পর্যটক সহ 39 জন নিহত হন। আহত হন কমপক্ষে 69 জন। সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তুরস্ক। এই পরিস্থিতি পরিবর্তন না হলে কাজাখস্তানে অনুষ্ঠেয় সিরিয়ার শান্তি আলোচনা বিঘ্নিত হতে পারে বলেও সতর্ক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এর মধ্যে সিরিয়ার আল বাব এলাকায় জঙ্গি বিরোধী অভিযানে ন্যাটো দেশগুলোর যথেষ্ট সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে আঙ্কারা। সিরিয়া ও ইরাকে কুর্দি যোদ্ধাদের মার্কিন সমর্থনের সমালোচনাও করেন তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী ফিকরি ইসিক। ওয়াশিংটন তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটি ব্যবহার করে একপাক্ষিক সুবিধা নিচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিকে মার্কিন জোট আইএস এর তেল ক্ষেত্রে হামলা চালানোর কথা বলে সিরীয় সরকারের বিভিন্ন স্থাপনা ধ্বংস করছে বলে দাবি করেছে রাশিয়া। এজন্য যুক্তরাষ্ট্রকে একদিন না একদিন অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছে মস্কো। মসুলে আইএস বিরোধী অভিযানে গেল 11 সপ্তাহে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ইরাকি যৌথ বাহিনী। এর মধ্যে গেল 2 দিনে 250-র বেশি আইএস জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তারা। সেনাবাহিনী জানায়, বেশ কয়েকদিনের ব্যাপক সংঘর্ষের পর বুধবার মিথাক ও ইন্তিসার নামে আরও 2টি এলাকা পুরোপুরি আইএস মুক্ত করা হয়েছে।
এতে গেল 2 দিনে নিহত হয়েছে 250-র বেশি জঙ্গি। সংঘর্ষ থেকে প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়েছে অর্ধশত স্থানীয় লোকজন। এদিকে দ্বিতীয় পর্বের অভিযান শুরুর পর গত 5 দিনে অন্তত 13,000 বেসামরিক মানুষ গৃহহীন হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এক হিসেব অনুযায়ী গড়ে প্রতিদিন প্রায় 2,500 ইরাকি বাস্তুচ্যুত হচ্ছে। আন্তর্জাতিক সময় আরও দেখবেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মা ও ছেলে নিহত, গুরুতর অবস্থায় কোমায় বাবা। মিয়ানমারের রাখাইনে সরকারি তদন্ত কমিশনের প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ বলেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। বাস্তব ঘটনা খতিয়ে না দেখে আন্তর্জাতিক চাপ কাটিয়ে উঠতে লোক দেখানো এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেছে HRW। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচির সমালোচনাও করা হয়। এর আগে বুধবার সরকারি তদন্ত কমিশনের মধ্যবর্তী প্রতিবেদনে বলা হয়, রাখাইনের রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর গণহত্যা কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাখাইনে বেসামরিক মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তা গ্রেফতারের পরেই এমন তথ্য প্রকাশ করা হলো। গত অক্টোবরে রাখাইনের একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার জের ধরে ওই অঞ্চলের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অভিযানের নামে সেনা নির্যাতনের অভিযোগ ওঠে। এসব সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু ও শরণার্থী হয় 50,000-এরও বেশি মানুষ। রোহিঙ্গা সংকটকে পুঁজি করে মিয়ানমারে আইএসের মতো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী। বুধবার দেশটির সন্ত্রাস দমন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, রাখাইনে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্য থেকে সদস্য সংগ্রহের চেষ্টা করছে আইএস। গত মাসে মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর হাতে আটক এক সন্দেহভাজন জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পাওয়া গেছে বলে জানান তারা। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সংগ্রহ করা সদস্যদেরই প্রশিক্ষণের পর মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের সমর্থনে হামলার জন্য পাঠানো হচ্ছে বলে জানানো হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সে থাকা রোহিঙ্গাদের সঙ্গে আইএস যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করছে বলেও সতর্ক করা হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। তারা দুজনেই বাংলাদেশি বংশোদ্ভূত। গুরুতর আহত হয়েছেন বাবা। তিনি ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া ডাটা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইমদাদ। ফ্লোরিডার জ্যাকসনভিলে তাদের বহনকারী গাড়িটিকে পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে 3 জনকে হাসপাতালে নেওয়া হলে ইমদাদের স্ত্রী ও ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আঘাতপ্রাপ্ত ইমদাদও কোমায় আছেন। তারা কোন জেলার বাসিন্দা সে বিষয়ে জানা যায়নি, তবে তারা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের আত্মীয় বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে শতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার নিউ ইয়র্কের আটলান্টিক টার্মিনালে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, কুইন্সের কাছে ফার রকওয়ে থেকে ব্রুকলিনগামী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়। এতে আহত হন 103 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উদ্ধারকর্মীরা। এদের মধ্যে 11 জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় তারা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে রেল কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময় আরও যা দেখবেন, চীনের উত্তর পূর্বাঞ্চলে শুরু হলো 33তম আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব। বরফের থিম পার্কে দর্শনার্থীদের ভিড়। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিভিন্ন বিষয়ে দেশ দুটি একযোগে কাজ করবে বলেও জানান তিনি। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ মিশনে সাংবাদিকদের সঙ্গে এক প্রীতি সভায় মাসুদ বিন মোমেন জানান, সংস্থার নবনিযুক্ত মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। দায়িত্ব বুঝে নেওয়ার ব্যস্ততা শেষে তার পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য মিলবে। গুতেরেস দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন সমস্যার পাশাপাশি রোহিঙ্গা বিষয়ে স্থায়ী সমাধান চান বলেও জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা একটা কন্টিনিউটি বা ধারাবাহিকতা থাকবে। তবে বহুপাক্ষিক
আপনার যে ডিপ্লোম্যাসি আছে বা মাল্টিল্যাটারাল ডিপ্লোম্যাসিতে বা ইউএনএ বা অন্যান্য ইস্যুতে এটার একটা প্রভাব পড়তেই পারে। জাতিসংঘে যেহেতু একটা রোহিঙ্গা বিষয়ক বা মায়ানমারের বিষয়ক একজন স্পেশাল এনভয় ছিলেন, পরবর্তীতে এটা যে স্পেশাল এখানে একটা পলিটিক্যাল অফিস আছে রাজনৈতিক বিষয়গুলো দেখার জন্য, তারা এখন এই বিষয়গুলো দেখবেন, সুতরাং তাদের সাথেও আমাদের যোগাযোগ আছে। 29শে ডিসেম্বরের মিটিং হয়েছিল, সেখানে আমরা এক্সপার্ট লেভেলে সেটাতে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং পরবর্তীতে 11ই জানুয়ারি আরেকটি মিটিং আছে এবং আপনারা হয়তো জানেন যে 19শে জানুয়ারি কুয়ালালামপুরে মালয়েশিয়া একটি এক্সট্রাঅর্ডিনারি সেশন ডেকেছে এই বিষয়টার উপর আলোচনা করার জন্য। আমরা চাই এটার একটা শান্তিপূর্ণ সমাধান। আমরা চাই যে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন প্রায় 50,000 অনুপ্রবেশ করেছে, যদিও আমাদের বর্ডারে আমরা সেভাবে অবাধ যাতায়াত আমরা বন্ধ রেখেছি। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহর নিউ ইয়র্কে গত বছর অপরাধের হার নাটকীয় হারে কমে এসেছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। গুরুত্বপূর্ণ কয়েকটি নীতিতে পদ্ধতিগত পরিবর্তন আনার কারণেই নগরীকে এতটা নিরাপদ রাখা সম্ভব হয়েছে বলে মনে করেন মেয়র বিল ব্লাজিও। নিউ ইয়র্কে হত্যা, ধর্ষণ থেকে শুরু করে ছোট অপরাধগুলো বিগত বছরের তুলনায় 4% কমে এসেছে। তবে শিকাগো, মিসৌরি সহ আরও কয়েকটি শহরে অপরাধের মাত্রা দিন দিন বেড়ে চলছে। বকেয়া মজুরির দাবিতে আন্দোলন করা বেশ কিছু বিদেশি শ্রমিককে বেত্রাঘাত ও কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন সৌদি আরবের আদালত। দেশটির গণমাধ্যম আরব নিউজ জানায়, মঙ্গলবার আদালত কিছু শ্রমিককে 4 মাসের কারাদণ্ড ও 300 বেত্রাঘাতের নির্দেশ দেয়। অন্যদের 45 দিনের কারাদণ্ড ঘোষণা করা হয়। তাদের বিরুদ্ধে শ্রমিক অসন্তোষ ও সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়। খবরে বলা হয়, গত এপ্রিলে বিন লাদেন ও সৌদি অগার গ্রুপের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের সময় কোম্পানির কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও কিছু স্থাপনায় ভাঙচুর চালায়। সৌদি আরবের আয়ের উৎস তেলের মূল্য বিশ্ব বাজারে হ্রাস পাওয়ায় 2016 সাল জুড়ে দেশটির বড় বড় কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ে। এতে শ্রমিকদের নিয়মিত মজুরি প্রদান ব্যাহত হচ্ছে বলে জানায় গণমাধ্যম। গত কয়েক মাসে বকেয়া মজুরির দাবিতে সৌদি আরবের বেশ কয়েকটি শহরে শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে। পরিবারের 10 সদস্যকে হত্যার পর আত্মহত্যা করেছে এক ভারতীয়। বুধবার উত্তরপ্রদেশের আমেথি জেলায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, জামাল উদ্দিন নামে ওই ব্যক্তি তার স্ত্রী ও সন্তান সহ পরিবারের 12 জনকে ডায়াবেটিক্স ও রক্তচাপের প্রতিষেধক হিসেবে এক ধরনের ওষুধ পান করতে দেন। পরে রাতে 10 জনকে গলা কেটে হত্যার পর নিজেও ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। তবে এই ঘটনায় বেঁচে গেছেন তার স্ত্রী ও এক মেয়ে। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এছাড়া আলামত সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরা পৌঁছেছেন বলে জানিয়েছে পুলিশ। আর্থিক অভাবের কারণে জামাল উদ্দিন এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে ধারণা তার প্রতিবেশীদের। ভারতের বেঙ্গালুরুতে নববর্ষের রাতে নারী নিগ্রহের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। সিসিটিভির প্রায় 70টি ভিডিও খতিয়ে দেখার কথাও জানায় তারা। তবে মঙ্গলবার নারী নির্যাতনের অভিযোগে 6 জনকে গ্রেফতার করে পুলিশ। এক নারীর শ্লীলতাহানির অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে নারী নিগ্রহের ঘটনায় এফআইআর দাখিলের পর ঘটনার তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করার আশ্বাস দেয় পুলিশ। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই 6 জনকে আটক করা হয়। বেঙ্গালুরুর এমজি রোডে 2 জন মোটরবাইক আরোহী ওই নারীকে নির্যাতন করে তুলে নিয়ে যাবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পর আলোড়ন সৃষ্টি হয়। ভারতে নারীদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বলিউডের জনপ্রিয় নায়ক আমির খান নিন্দা প্রকাশ করেছেন। রাশিয়া ফিলিপিন্সের নির্ভরযোগ্য সহযোগী হতে চায় বলে মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ইগোর খোয়ায়েভ। বুধবার ফিলিপিন্সের সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মস্কো ম্যানিলা ভবিষ্যৎ সম্পর্ক সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাশিয়া ফিলিপিন্সের সামরিক বাহিনীর জন্য ছোট ও হালকা অস্ত্রশস্ত্র, হেলিকপ্টার, যুদ্ধবিমান ও সাবমেরিন সরবরাহ করতে পারে বলে জানান রুশ রাষ্ট্রদূত।
ফিলিপিন্সের নৌবাহিনীর সঙ্গে 4 দিনের যৌথ মহড়া চালাতে বর্তমানে রাশিয়ার দুটি রণতরী ম্যানিলায় অবস্থান করছে। গত বছরের জুনে ক্ষমতায় আসার পর ফিলিপিনো প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। সম্প্রতি দুতার্তের চীন ও রাশিয়ার সফরের পর দেশ দুটির সঙ্গে ফিলিপিন্সের সামরিক সহযোগিতা বৃদ্ধির আভাস পাওয়া যাচ্ছে। দক্ষিণ চীন সাগরে সমরাষ্ট্রের প্রদর্শনী কিংবা টহল নয়, বরং নিজেদের একমাত্র বিমানবাহী রণতরী লিয়াওনিংকে প্রধান করে অস্ত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতির পরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে বেইজিং। একই সঙ্গে নৌবাহিনী সেখানে বৈজ্ঞানিক গবেষণার কাজে নিয়োজিত বলেও বুধবার জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ডিসেম্বরের শেষের দিকে দক্ষিণ চীন সাগরে এ রণতরী থেকে J-15 যুদ্ধবিমান উড্ডয়নের মহড়া করে চীনা নৌবাহিনী। গত সোমবার একে জটিল ও প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধ পরিচালনার মহড়া বলে উল্লেখ করেন দেশটির নৌ কর্মকর্তারা। দক্ষিণ চীন সাগরে এসব সামরিক মহড়াকে চীনের পক্ষ থেকে নিয়মিত অনুশীলন বলা হলেও প্রতিবেশী দেশগুলো এরই মধ্যে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। ফিলিপিন্সের কারাগার থেকে 1.5 শতাধিক বন্দী পালানোর পর তাদের খুঁজতে অভিযানে নেমেছে পুলিশ। কারাবন্দীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 6 জন বন্দী নিহত হয়েছে। এছাড়া পুলিশ জানায় দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 8 জনকে আটক করা হয়। আত্মসমর্পণ করেছে 2 জন। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের কিদাপাওয়ান শহরের নর্থ কোতাবাতো জেলা কারাগারে এই হামলা চালানো হয়। কারা কর্তৃপক্ষ জানায় বন্দুকধারীদের সঙ্গে কারারক্ষীদের গুলি বিনিময়ের সময় কয়েদিরা পালিয়ে যায়। এ সময় দুপক্ষের গোলাগুলিতে এক কয়েদি ও এক কারারক্ষী গুলিবিদ্ধ হয়। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের হেবরনে এক ফিলিস্তিনি তরুণকে হত্যায় অভিযুক্ত ইসরায়েলি সেনাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার তেল আবিবের আদালত ওই সেনা সদস্যকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণার পরপর এক ফেসবুক পোস্টে নেতানিয়াহু লিখেন, এক আহত ফিলিস্তিনিকে হত্যায় সাজাপ্রাপ্ত ইলোর আজারিয়াকে ক্ষমা করার পক্ষে তিনি। লিবিয়ার ত্রিপোলি উপকূল থেকে 5 আফ্রিকান নাগরিকের লাশ উদ্ধার করেছে রেড ক্রিসেন্ট কর্মকর্তারা। বুধবার অবৈধ উপায়ে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার সময় 80 জন অভিবাসীকে একটি নৌকা লিবিয়া উপকূলের কাছে ডুবে যায়। সেখান থেকে বেঁচে ফেরা অভিবাসীদের পরে আটক করে পুলিশ। নৌডুবির কারণ অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের শহরে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে। আটকদের অধিকাংশ বাংলাদেশি ও সেনেগালের নাগরিক বলে জানা গেছে। তবে নৌকাডুবিতে কোনো বাংলাদেশের মৃত্যু বা নিখোঁজ হয়েছে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি। গত বছর ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত 5,000 মানুষের মৃত্যু হয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা বাতিল করেছে ইন্দোনেশিয়া। গত সপ্তাহে অস্ট্রেলিয়াকে এই সিদ্ধান্ত জানানো হয় বলে বুধবার জানায় দেশটির সামরিক বাহিনী। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটিতে এক প্রকার প্রশিক্ষণ যন্ত্র পাওয়ার জেরে ইন্দোনেশিয়া এর সিদ্ধান্ত নেয় বলে জানায় গণমাধ্যম। ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল উইরিয়ান্ত বলেন, 2 দেশের যৌথ প্রশিক্ষণের ক্ষেত্রে মতভেদ থাকা কিছু বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন। তবে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যৌথ সামরিক মহড়ার মতো নির্দিষ্ট কিছু বিষয় বাতিল করা হয়েছে বলে জানানো হয়। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার সামরিক সহযোগিতা চুক্তির আওতায় 2 দেশেই যৌথ প্রশিক্ষণ ও সামুদ্রিক মহড়া হয়ে থাকে। এর আগে 2 দেশের সেনাদের যৌথ প্রশিক্ষণে বেয়নেটের ব্যবহার নিয়ে বিতর্ক হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক টিম ব্যারোকে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। মঙ্গলবার ইইউ-এ নিযুক্ত ব্রিটেনের স্থায়ী প্রতিনিধি ইভান রজার্স নির্ধারিত সময়ের আগেই পদত্যাগ করলে ইভানের স্থলে টিমকে নিয়োগ দেওয়ার খবর প্রকাশিত হয়।
টিম ব্যারো 2015 সাল পর্যন্ত রাশিয়ায় ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। গত বছর মার্চে তিনি পররাষ্ট্র দফতরের রাজনৈতিক পরিচালকের পদ পান। ব্রেক্সিট আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া প্রক্রিয়ায় 2 বছর সময় লাগার কথা থাকলেও প্রধানমন্ত্রী থেরেসা মে চলতি বছরের মার্চে সব প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছিলেন। তবে ইভান পদত্যাগ করায় ইইউ এর সঙ্গে দর কষাকষির ক্ষেত্রে থেরেসা মে নেতৃত্বাধীন দলটি দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। এশিয়া থেকে আমেরিকার সব জায়গাতেই ভারী বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে। ইউরোপের বেশ কয়েকটি দেশও প্রকৃতির খেয়ালের শিকার হয়েছে। একদিকে বৃষ্টি, তুষারপাত, প্রচণ্ড ঠান্ডা, অন্যদিকে আগ্নেয়গিরির লাভায় পড়ছে বেশ কয়েকটি দেশ। টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। বুধবার টর্নেডোর আঘাতে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও কয়েকজন। টর্নেডোর প্রভাবে দেশটির পূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায়। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। তলিয়ে গেছে এখানকার বহু ঘরবাড়ি। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। যান চলাচল ব্যাহত হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এদিকে উরুগুয়েতে বৈরী আবহাওয়া ও ঝোড়ো বাতাসের তাণ্ডবে অন্তত 17 জন আহত হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। মেক্সিকোর কলিমা আগ্নেয়গিরি থেকে আবারও লাভা উৎগীরণ হতে দেখা গেছে। ছাই ভস্ম ও ধোঁয়ার কুণ্ডুলি ঢেকে গেছে সেখানকার বিস্তীর্ণ এলাকায়। এ অবস্থায় আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় ভাষায় এটি আগুন আগ্নেয়গিরি নামে পরিচিত। কোস্টারিকার আলাজুয়েলা এলাকায় তুলিয়ালবা আগ্নেয়গিরি থেকে উৎগীরণ হতে দেখা গেছে। সান জোস বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ছায়ে ছেয়ে যায় গোটা এলাকা। ঘন কুয়াশার কারণে ভারতের লখনৌ ও নয়াদিল্লির ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। পরিস্থিতি অনুকূলে না থাকায় দিল্লির অর্ধশতাধিক ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। পরিবর্তন করা হয়েছে 22টি ট্রেনের সময়সূচি। এছাড়াও রুট বদল করা হয়েছে 57টি ট্রেনের। এদিকে কুয়াশার কারণে ব্যাহত হয় বিমান চলাচলও। এ পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারতের উত্তরাঞ্চলের অধিকাংশ রাজ্য তুষারপাত ও শৈত্যপ্রবাহে অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আফরিন জেরিন, সময় সংবাদ। সেবার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে নতুন ঠিকানায় প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার সকালে দূতাবাসের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে উপ রাষ্ট্রদূত ফয়সাল আহমেদ, শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম, দূতাবাসের প্রথম সচিব এম.এস.কে শাহীন, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মশিউর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন দূতাবাসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং কমিউনিটির নেতৃবৃন্দ। দূতাবাসে আগতদের আরও বড় পরিসরে সেবা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে টিকিট সেবার মান বাড়ানো হয়েছে বলে জানান শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম ও দূতাবাসের প্রথম সচিব এম.এস.কে শাহীন। তারা আরও জানান, শ্রমিকদের নতুন পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমাতে দূরের প্রদেশগুলোতে মোবাইল ক্যাম্পিং এর মাধ্যমে পাসপোর্টের আবেদন। যুক্তরাষ্ট্রের শিকাগোয় এক নিরস্ত্র ব্যক্তির ওপর হামলা চালানোর অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই হামলার দৃশ্য ফেসবুকে সরাসরি দেখানো হয়। প্রাথমিকভাবে একে বিদ্বেষমূলক হামলা বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীরা ওই ব্যক্তিকে মারধরের পাশাপাশি ছুরি দিয়ে তার চুল কেটে নেয়। দেয়ালের সঙ্গে মাথা ঠুকেও তাকে আঘাত করা হয়। হামলার শিকার ওই শ্বেতাঙ্গ ব্যক্তি ট্রাম্প সমর্থক বলে জানিয়েছে পুলিশ। 48 ঘণ্টা আগে অপহরণ করে তাকে একটি কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। হামলাকারী কৃষ্ণাঙ্গরা ওই ব্যক্তিকে মারধর করার সময় যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলছিল বলে ভিডিওতে শোনা গেছে। 30 মিনিট ধরে নির্যাতনের ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। Look at him. So why is not tied then? You didn't tie that tight, Joey. চীনের উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে একটি নার্সিং হোমে আগুন লেগে 7 জনের মৃত্যু হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বুধবার ভোরে জিলিনের চোয়াং টাউনশিপের নার্সিং হোমে এর আগুন লাগার ঘটনা ঘটে। দমকল বাহিনী 17 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনলেও 7 জনের মৃত্যু হয়। তবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে 32 জনকে উদ্ধার করে তারা। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। 2015 সালে হেনান প্রদেশে আগুন লাগার ঘটনায় 38 জনের প্রাণহানি ঘটেছিল। $105 বছর বয়সে 1 ঘন্টায় 22.54 কিলোমিটার সাইকেল চালিয়ে রেকর্ড করেছেন ফরাসি সাইক্লিস্ট রবার্ট মার্চেন্ট। বুধবার প্যারিসের একটি স্টেডিয়ামের ট্র্যাকে স্থানীয় সময় বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত সাইকেল চালিয়ে এর রেকর্ড গড়েন তিনি। এর আগে 100 বছর বয়সীদের ক্যাটাগরিতে 2012 সালের ফেব্রুয়ারিতে 1 ঘন্টায় 24.25 কিলোমিটার এবং 2014 সালের জানুয়ারিতে 1 ঘন্টায় 26.92 কিলোমিটার সাইকেল চালিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। এবার 105 বছর বয়সী ক্যাটাগরিতে এ রেকর্ড গড়লেন মার্চেন্ট। শিগগিরই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার এই রেকর্ডের স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেংলংজিয়াং প্রদেশের হারবিন শহরে শুরু হয়েছে 33তম আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব। বুধবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। উৎসবকে আকর্ষণীয় করতে বরফ দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ থিম পার্ক। চীনের দেয়াল, ইতালির পিসার হেলানো টাওয়ারের মতো বিভিন্ন স্থাপনা বরফের মাধ্যমে তৈরি করা হয়েছে। এসব স্থাপনায় আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে উৎসবে ভিড় করেছেন দর্শনার্থীরা। এই উৎসবের মাধ্যমে চীনের শিল্প, পর্যটন, ফ্যাশন, বাণিজ্য ও খেলাধুলার মতো বিষয়গুলোকে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের কাছে তুলে ধরতে বিশেষ পরিকল্পনা নিয়েছেন আয়োজকরা। এই উৎসব চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। চীনের হেইলংজিয়াং প্রদেশটি রাশিয়ার সাইবেরিয়া সীমান্তের কাছাকাছি। শীত মৌসুমে এখানে ব্যাপক তুষারপাতের পাশাপাশি তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। এই পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ওবামা কেয়ার বাতিলের খসড়া প্রস্তাব প্রণয়নে মার্কিন সিনেটে বিতর্ক শুরু। স্বাস্থ্যনীতি টিকিয়ে রাখতে ডেমোক্র্যাটদের সচেষ্ট থাকার আহ্বান বিদায়ী প্রেসিডেন্টের। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্কের অভিশংসন শুনানি শুরু। দুর্নীতি মামলায় আদালতে তার বন্ধু চোই সুন সিল। ইস্তাম্বুল হামলার সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর যোগসাজশ থাকতে পারে দাবি আঙ্কারার। তুর্কিদের বিভক্ত করার চেষ্টা চলছে বললেন এরদোয়ান। এবং সিরীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুরস্কের। আইএস বিরোধী অভিযানের নামে সরকারি স্থাপনায় হামলা চালাচ্ছে মার্কিন জোট, দাবি মস্কো। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। সঙ্গে থাকুন সময়।